পদ্মা সেতু প্রকল্পে মিথ্যা অভিযোগে ক্ষতিগ্রস্তরাই বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করবেন। জার্মানির মিউনিখে ইইউ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। টানা পঞ্চম দিনের মতো রাজধানীতে মাংস ব্যবসায়ীদের ধর্মঘট। কোনো কোনো বাজারে চড়া দামে চলে বেচাকেনা। প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর আগুনে ক্ষতিগ্রস্ত ডিএনসিসি মার্কেটে আবারও বেচাকেনা শুরু। ক্ষতিপূরণ না পাওয়ায় হতাশা, নিরাপত্তা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। নানা সমস্যায় প্রশ্নের মুখে সরকারি প্রাথমিক শিক্ষার মান। বাধ্য হয়ে বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছেন অভিভাবকরা। পরিবেশ ও মান নিশ্চিতে তদারকি বাড়ানোর তাগিদ। এবং পাকিস্তানে মাজারে আত্মঘাতী বোমা হামলার পর দেশজুড়ে জঙ্গি বিরোধী অভিযানে নিহত শতাধিক। যে কোনো মূল্যে সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি সরকারের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মডু। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের মিথ্যা অভিযোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানির মিউনিখে ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে মিউনিখে নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী পর্বে অংশ নেন তিনি। 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ সময় শুক্রবার বেলা 11টায় জার্মানি পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে মিউনিখের ম্যারিয়ট হোটেলে পৌঁছালে ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। সন্ধ্যা 7:30টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। এবারই প্রথম বাংলাদেশের কোন সরকার প্রধান এ সম্মেলনে যোগ দিলেন। এরপর আবার হোটেলে ফিরে ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। সম্মেলনের পাশাপাশি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। 4 দিনের সফর শেষে 19 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। নেতৃবৃন্দ, আমি সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল। সিকিউরিটি সবাইকে আলো করে না, আর এই রুমে জায়গা করবে না। আর আমি যে হয়তো বেশি সময় দিতে হবে। আমরা সততার সাথে ছিলাম, আমার পরিবারের সবাই সততার সাথে ছিল, আমার পুরো ক্যাবিনেট এবং আমার সচিব সবাই সততার সাথে ছিল বলেই আজকে আমরা এই পদ্মা সেতুর রায় আমাদের পক্ষে পেয়েছি। এটা প্রমাণ হয়ে গেছে যে মানে আমরা এখানে দুর্নীতি করতে আসিনি, আমরা জনগণের কল্যাণে কাজ করতে এসেছি। ওটা যারা 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 ক্ষতিগ্রস্ত তারা করবে, অবশ্যই করা হবে এবং আমরা সেটাই করতে পারি। তবে যে মানুষগুলি কষ্ট পেয়েছে, যে মানুষগুলির উপর দিয়ে জুলুম, তারা তো আর সেই জীবনটা ফিরে পাবে না। সেই মানসিক যন্ত্রণা এটা তো আমরা ভোগ করছি, আমরা তো জানি, আমাদের ছেলেমেয়েরা ভোগ করছে, আমার বোন ভোগ করেছে, আমার মন্ত্রী, আমাদের উপদেষ্টা মশিউর রহমান সাহেব, সচিবরা তো খামাখা মিথ্যা জেলে রাখলো। ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতির ডাকা ধর্মঘটে 5ম দিনের মতো বন্ধ ছিল মাংসের দোকান। শনিবার পর্যন্ত ধর্মঘট চলার কথা থাকলেও কোনো কোনো বাজারে মাংস বিক্রি করেছেন বিক্রেতারা। তবে বাড়তি দামে গরু ও খাসির মাংস বিক্রি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। এদিকে শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মাংস ব্যবসায়ী সমিতি জানায়, দাবি মানলে রাজধানীতে 400 টাকার নিচে গরুর মাংস বিক্রি করা সম্ভব হবে। গাবতলী গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদ সহ 4 দফা দাবিতে গত সোমবার থেকে 6 দিনের ধর্মঘটের ডাক দেয় ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতি। ধর্মঘটের 5ম দিন শুক্রবারও অনেক জায়গায় ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখেন। তবে মহাখালী সহ রাজধানীর পাড়া মহল্লার বেশ কিছু মাংসের দোকান খুলেছেন কিছু ব্যবসায়ী। ধর্মঘটের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়া ও ক্রেতাদের অসুবিধার কথা মাথায় রেখে দোকান খোলা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আমাদের দাবি দুবিধা এখনো ক্লিয়ার হয় নাই, বুঝছেন, এই জন্য ধর্মঘট শেষ হয় নাই। আজকে গরু কাটা উদ্দেশ্য ছিল, 4-5 দিন ধরে কাস্টমারে খাইতে পাইতেছে না। অনেক মানুষ আসবে, আজ দেখবে গোস নাই। হ্যাঁ, এই জন্য আমরা কিছুদিন বন্ধ রাখছি, আজকে দিন দিয়ে দোকানটা খুলছি। আমাদের ব্যবসা করতে হবে, আমরা না খাই মরমু, এই জন্য দাবি ছিল আমাদের শনিবার পর্যন্ত। এই জন্য আমরা 2 দিন আগে থেকে খুলছি, 2 দিন বন্ধ করে দেখলাম যে অবস্থা আমার বেশি ভালো না।
ধর্মঘট উপেক্ষা করে দোকান খোলায় ক্রেতারা খুশি হলেও গরু ও খাসির মাংসের দাম কেজি প্রতি 50 টাকা বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। চিন্তা করতে করতে আসছি যে এখানে পাবো কিনা, দেখি যায় না হলে অন্য কোনো ব্যবস্থা হইতো। আইসার কি দেখছি যে দোকান খুলছে বা মাংস পাচ্ছে আর কি। এসে যেটা দেখতে পাচ্ছি যে মাংসের দাম অতিরিক্ত বেশি, 50 টাকা করে বেশি কেজিতে। ধর্মঘটের আগে বিক্রি হয়েছে তখন আমি এই দোকান থেকেই মাংস নিচ্ছি, 1200 টাকা রাখছে 2 কেজিতে, এখন আজকে 1400 টাকা চাচ্ছে 2 কেজি। শুক্রবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে মাংস ব্যবসায়ী সমিতির নেতারা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার পর্যন্ত ধর্মঘট চলবে, তবে দাবি না মানলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। যদি প্রয়োজন হয় তাহলে সারা বাংলাদেশে মাংসের দোকান বন্ধ করে দিতে আমরা দ্বিধা করব। বৈধ পথে ভুটান, নেপাল, মায়ানমার থেকে পশু আমদানির ব্যবস্থা করতে হবে। চলমান সমস্যা নিয়ে রোববার বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে মাংস ব্যবসায়ী সমিতির বৈঠক হওয়ার কথা রয়েছে। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর আগুনে ক্ষতিগ্রস্ত গুলশান ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীরা আবার বেচাকেনা শুরু করেছেন। মার্কেটের ধসে যাওয়া অংশে এবং সামনের খোলা জায়গায় নির্মিত অস্থায়ী দোকানে ব্যবসা চালানোর সুযোগ করে দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। সাময়িক এ ব্যবস্থায় কিছুটা স্বস্তি ফিরলেও নিরাপত্তা সহ বেশ কিছু বিষয়ে এখনো দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। ব্যবসায়ী সমিতির দাবি, ক্ষতিপূরণ বা তদন্ত রিপোর্ট কোনো কিছুতেই আশার আলো দেখতে পাচ্ছেন না তারা। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। দূর থেকে দেখে মনে হতে পারে এটা তাঁবু টানানো কোনো ক্যাম্প, তবে ভেতরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। সম্প্রতি গুলশান ডিএনসিসি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাত্র 2000 টাকায় অস্থায়ী দোকান বরাদ্দ দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে দোকান ও মালামালের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের। যে অবস্থায় আমরা ব্যবসা করতেছি, এই অবস্থায় যাতে আমাদের 1 নম্বর হলো আমরা মালের নিরাপত্তা চাইতেছি আমরা, তারপরে আমাদের এখানে জায়গার গ্যারান্টি চাইতেছি, আমরা কতদিন এখানে থাকবো। বৃষ্টি আসলে পানি ভিতরে চলে আসবে, এটাও সাপোর্ট দিয়ে দিলে ভালো হতো। সামনে তো কিছু নেই, আমাদের প্রতিদিন মাল নিয়ে যাওয়া আবার আনা, মানে এটা খুব কষ্টকর আর কি। মনে হয় না ব্যবসা করে কোনো সুবিধা করতে পারবো। দ্যাট মিনস এখানে যে পর্দা দেওয়া হয়েছে, একটা জ্বর তুফান এগুলো উড়ে যাওয়ার সম্ভাবনা 90%। এবং এখানে যে বিদ্যুতের যে সংকট, আমরা এখানে ফ্রিজ ফ্রোজেন আইটেম আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না। সিকিউরিটির যে ব্যাপারগুলো, এগুলো নিয়ে আমরা খুবই বর্তমানে হতাশ। ব্যবসায়ী মালিক সমিতি বলছে, ঘটনার 1.5 মাস পার হলেও তদন্তে নেই কোনো অগ্রগতি। সেই সাথে কোনো সংস্থা থেকে ক্ষতিপূরণের আশ্বাস না পাওয়ায় চরম হতাশা প্রকাশ করলেন এই ব্যবসায়ী প্রতিনিধি। ফায়ার সার্ভিসকে আমরা যে তথ্যটা, যে বিবরণটা দেওয়া হয়েছে, আমার কত বীজ, কোনটা কত বীজ, সেই হিসাবে আমি যে বিবরণটা দিছি, এই বিবরণটার মোতাবেক আমরা সিটি কর্পোরেশনও দিছি, এলজিআইডি মন্ত্রণালয় দিছি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় দিছি, প্রধানমন্ত্রীর কার্যালয় দিয়েছে। কোনো রকম আশা এখন পর্যন্ত কারোর কাছ থেকে আমরা আশ্বাস পাইনি। আর তদন্ত এখন পর্যন্ত তদন্ত রিপোর্টও কোনোটাই আসেনি। 2 জানুয়ারি দিবাগত রাতে ডিএনসিসি মার্কেটে আগুন লাগার ঘটনায় 2 অংশে বিভক্ত মার্কেট ভবনটির 634টি দোকানের অধিকাংশই পুড়ে যায়। মালিক সমিতির মতে এতে ক্ষতি হয় প্রায় 2000 কোটি টাকা। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক স্কুল। সেই প্রাথমিক পর্যায়ের বেশিরভাগ শিক্ষার্থী পড়ে সরকারি স্কুলে, কিন্তু সরকারি প্রাথমিক স্কুলে নানা সমস্যা ও শিক্ষক সংকটের কারণে শিক্ষার মান দিন দিন খারাপ হচ্ছে। আর্থিকভাবে সচ্ছল অনেক অভিভাবকই তাই মুখ ফিরিয়ে নিচ্ছেন এসব স্কুল থেকে। গবেষকরা বলছেন, স্কুলের পরিবেশ ও মান রক্ষায় শিক্ষক বাড়ানোর পাশাপাশি বাড়াতে হবে তদারকিও। মাহমুদ রাকিবের রিপোর্ট। ছুটির ঘন্টা, যা ক্লাস শুরু বা শেষ হওয়ার কাজে ব্যবহৃত হওয়ার কথা। তবে রাজধানী ঢাকার পাশে বসিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসে শিক্ষক না আসায় ছুটির ঘন্টা নিয়েই খেলায় মেতে উঠেছে ছাত্রছাত্রীরা। স্কুলের ভিতরকার অবস্থা আরো ভয়াবহ। জরাজীর্ণ ক্লাসরুম, স্যাঁতস্যাঁতে পরিবেশ, আলো স্বল্পতা ও মাঠ সংকটের বোঝা নিয়ে প্রতিনিয়ত নিজেদের শিক্ষার ভিত মজবুত করছে দেশের 1.5 কোটি ক্ষুদে শিক্ষার্থী। একরকম বেহাল অবস্থার মধ্য দিয়ে চলছে বেশিরভাগ সরকারি স্কুলের শিক্ষাদান। তবে সবকিছু ছাপিয়ে স্কুলগুলোতে শিক্ষক সংকট দিন দিন ভয়াবহ আকার ধারণ করেছে। টিচার দরকার 30 জন, সেখানে টিচার আছে 7 জন। প্রতিদিন আমাদের ক্লাস হওয়ার কথা 6টা, অনেক সময় 3টা হয়, অনেক সময় 2টা হয়, অনেক সময় হয়ও না। ক্লাস হলো 6টা, টিচার আমরা 4 জন। অনেক সময় দেখা যায় যে আমরা এই 4 জন শিক্ষকের মধ্যে 2 জনের ট্রেনিং পড়ে গেছে,
তখন আমাদের দুইজনকে পুরো স্কুলটা পরিচালনা করতে হয়। এট এ টাইম দেখা যাচ্ছে যে এই ক্লাসে 2টা বসাই দিছি, ওই ক্লাসে 2টা বসাই দিছি, 2 ক্লাসই দৌড়াতে হচ্ছে। তখন আমি বাচ্চাদের কি দিচ্ছি আর বাচ্চারাই বা কি নিচ্ছে। প্রাথমিক শিক্ষা গবেষণামূলক সংস্থার মতে শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষার মান নিয়ে আস্থাহীনতার কারণে প্রাথমিক সরকারি বিদ্যালয়ে সন্তানদের ভর্তি করাতে চান না অনেক অভিভাবক। পাশাপাশি নামি দামি স্কুলে পড়ালে সামাজিক মর্যাদা বাড়ার ভুল ধারণা থেকেও অনেক অভিভাবক সব সরকারি স্কুল বিমুখ বলে মনে করেন তারা। সরকারিগুলোতে হয় কি অতটা কেয়ার নিয়ে পড়াশোনা করানো হয় না। আমরা আসলে সব প্যারেন্টসই চাই যাতে এনভায়রনমেন্টটা ভালো থাকে। টিচাররা পড়াশোনা আদায় করে নিচ্ছে, প্রাইমারিতে কিন্তু আদৌ সেটা হয় না। যদি সরকারি প্রাইমারি স্কুলগুলা ভালো পড়াশোনা করতো, আমরা এই প্রাইভেট স্কুলে হুড়মুড়ি খাইয়া পড়তাম না। সরকারি তথ্য মতে দেশের 63,000 সরকারি প্রাথমিক স্কুলের জন্য শিক্ষক আছে 3.25 লাখ। গড়ে প্রতিটি স্কুলের শিক্ষক মাত্র 5 জন করে, যাদের বেশিরভাগই যোগ্যতা থাকলেও শুধু নজরদারির অভাবে তাদের ছাত্রছাত্রীর প্রতি যথেষ্ট যত্নশীল নন বলে অভিযোগ গবেষকদের। গভর্নমেন্ট স্কুলের টিচারদের আরো বেশি যত্নশীল হওয়া দরকার, সেটা কিন্তু হয় না যেটা প্রাইভেটে হচ্ছে। আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট হয়েছে, ক্লাসরুমে যাওয়া দরকার যে তারা আসলে সেটা কি অ্যাপ্লিকেশন পর্যায়ে নিয়ে গেছে কিনা। স্কুলের যে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা নিশ্চিত করার জন্য অবশ্যই জনবল নিয়োগ করতে হবে। শিক্ষক সংকট ক্রমান্বয়ে আমরা কাটিয়ে উঠছি। ছাত্র শিক্ষক অনুপাত সেই জায়গায় পৌঁছানোর জন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করছেন। আমাদের বহু অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য একটা আনন্দঘন শিক্ষার পরিবেশ সৃষ্টি করা, এই সকল কর্মসূচিগুলো ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। শিক্ষাবিদদের মতে প্রাথমিক পর্যায়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী যদি প্রতি বছর মানহীন শিক্ষা নিয়ে বড় হতে থাকে তাহলে সামগ্রিকভাবে দেশকে এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। সাপ্তাহিক ছুটির দিনে পাঠক, লেখক, প্রকাশকদের ভিড়ে জমজমাট অমর 21শে গ্রন্থমেলা। শিশু প্রহরে নেচে গিয়ে কেটেছে আনন্দ সময়। নির্বাচন প্রতিহত করার ক্ষমতা বিএনপির নেই দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কেউ না এলে তাদের জন্য সংবিধান ও নির্বাচন বসে থাকবে না। শুক্রবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। নির্বাচন প্রতিহত করার কোনো ক্ষমতা নেই। বাংলাদেশের জনগণ শেখ হাসিনার সঙ্গে আছে। জেলে যাওয়াটা আদালতের ব্যাপার, সেটা অমান্য করতে গেলে বিএনপিকে দেশের জনগণই প্রতিহত করবে। কাজেই সময় স্রোত কারো জন্য বসে থাকবে না। সংবিধান এবং নির্বাচন কারো জন্য বসে থাকবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার দল ছাড়া কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ব্রিফিংয়ে একথা বলেন তিনি। রিজভী অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমরা প্রত্যয় দৃঢ় কণ্ঠে বলতে চাই, নির্বাচনে আস্থাশীল একটি দল, নির্বাচনে বিশ্বাসী একটি সংগঠন বিএনপি এবং বিএনপির চেয়ারপারসন, যিনি বারবার অবরুদ্ধ গণতন্ত্রকে অর্গলমুক্ত করেছেন, তাকে ও তার দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না। বারবার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে পার পাওয়া যাবে না। ভোটাধিকার মানুষের সহজাত অধিকার, তা কখনোই দাবিয়ে রাখা যায় না। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের হাত থেকে বাঁচতে তরুণ প্রজন্মের কাছে সংস্কৃতির চর্চা, দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধ সঠিকভাবে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সেই সন্তানরা কোনো সময় বড় হতে পারে না, সেই সন্তানরা সাহসী হতে পারে না। তাদেরকে সঠিক ইতিহাস তাদের সামনে তুলে ধরতে হবে, দেশাত্মবোধ, দেশপ্রেম তাদের মধ্যে দেখাতে হবে। আজকে বাংলাদেশের যে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকের পরার গাছ, সবকিছুই থেকেই আমরা মুক্তি পাব যদি তারা তাদের মধ্যে দেশাত্মবোধ জাগে, দেশপ্রেম জাগে এবং তাদেরকে যদি সত্যিকার ভাবে আমরা যদি গাইড করি। সাংস্কৃতিক চর্চা, ক্রিয়া প্রতিক্রিয়া সবই করবে, কিন্তু ধর্মীয় মূল্যবোধও তাদের মধ্যে যদি জাগাতে পারি, তাহলে কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি তাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সমুদ্র সীমা ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
এ লক্ষ্যে শক্তিশালী করা হচ্ছে পর্যটন নগরী কক্সবাজারের রামু সেনানিবাসকে। 10ম পদাতিক ডিভিশনে নতুন করে যোগ করা হয়েছে 7টি ইউনিট। কক্সবাজার থেকে ফিরে ওমর ফারুকের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। একদিকে বিশাল সমুদ্র সীমা, অন্যদিকে মিয়ানমারের সঙ্গে সীমান্ত। পর্যটন নগর হিসেবে পরিচিত হলেও কক্সবাজারের নিরাপত্তাজনিত গুরুত্ব তাই ভিন্নধর্মী। 2015 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামুতে 10ম পদাতিক ডিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে ধীরে ধীরে সে গুরুত্ব আরো বেড়েছে। এখানকার পাহাড়ি অঞ্চলে অবস্থিত সেনানিবাসটি গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন নানা প্রাকৃতিক সৌন্দর্যকে মাথায় রেখে। সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে জাতীয় প্রতিরক্ষা নীতি এবং সেনাবাহিনীর উন্নয়ন রূপকল্প ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের অংশ হিসেবে রামুতে এই ডিভিশন প্রতিষ্ঠা করা হয়। সম্প্রতি সেখানে যোগ করা হয় এরিয়া সদর দপ্তর সহ নতুন 7টি ইউনিট। সেনাবাহিনীর চৌকুশ দলের কুচকাওয়াজ এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় এসব ইউনিটের। বাংলাদেশ সেনাবাহিনী এদেশের শ্রেষ্ঠ সম্পদ। এই এলাকায় সেনানিবাস প্রতিষ্ঠার মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন সহ সামাজিক অর্থনৈতিক উন্নয়নের নতুন প্রাণ সৃষ্টি হয়েছে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের উন্নয়ন, সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষা এবং সার্বভৌমত্ব ও অখণ্ডতা বজায় রাখার দৃপ্ত প্রত্যয়ে সেনাবাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান। এই রামু উপজেলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার জন্য বাংলাদেশ সরকারের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী দ্রুততা ও দক্ষতার সাথে বৌদ্ধ বিহার, ভাবনা কেন্দ্রসমূহ পুনর্নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন করেছিল। এই সময় পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের মাধ্যমে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত করে তুলতে সরকার কাজ করছে বলেও জানানো হয়। দেশের সার্বভৌমত্ব এবং দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার সাথে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। 10ম পদাতিক ডিভিশনে 7টি ইউনিট যোগ হওয়ার মাধ্যমে শুধুমাত্র ফোর্সেস গোল 2030 অর্জনে এক ধাপ এগিয়ে গেল না, একই সঙ্গে এই অঞ্চলের সামাজিক আকাঙ্ক্ষা পূরণে রাখা হলো প্রত্যয়। রামু সেনানিবাস থেকে এহসান জুয়েল, সময় সংবাদ, কক্সবাজার। প্রবাসের সময় আরো থাকছে। ঢাকায় শুরু হলো 4র্থ রোলবল বিশ্বকাপ। উদ্বোধনী দিনেই অব্যবস্থাপনা। 2 ঘন্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে হংকংকে 19-1 গোলে হারালো বাংলাদেশ। সাপ্তাহিক ছুটির দিনে পাঠক, লেখক ও প্রকাশকদের ভিড়ে জমজমাট ছিল অমর একুশে গ্রন্থমেলা। এর আগে শুক্রবার সকালে শিশু প্রহরে ছিল নানা আয়োজন। শিশু কিশোরদের পদচারণায় মুখর ছিল অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ। সিসিমপুরের হালুম, টুকটুকি আর ইকরিমিকরিকে নিয়ে মাতামাতি ছিল শিশু প্রহরে। মেলায় শিশুদের বই কেনার ঝোঁকও ছিল চোখে পড়ার মতো। শিশু কিশোর আর অভিভাবকদের পদচারণায় মুখরিত অমর একুশে গ্রন্থমেলার প্রাঙ্গণ। শিশু প্রহরে সিসিমপুরের হালুম, টুকটুকি আর ইকরিকে নিয়ে চলছে শিশুদের মাতামাতি। পাশাপাশি বই কেনার ঝোঁকও ছিল চোখে পড়ার মতো। হালুম দেখেছি, টুকটুকি দেখেছি, মজা করেছি, বই কিনেছি। আমি শহীদ আনার পর আমি সিসিমপুরে বই কিনেছি। আমার ইকরিকে খুব ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর বইও কিনেছি। ছুটির দিনগুলোতে বইমেলায় শিশুদের জন্য আলাদা এই আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন অভিভাবকরা। বইয়ের দাম নিয়ে বিতর্ক থাকলেও শিশুদের হাতে পছন্দের বই তুলে দিতে পেরে খুশি তারা। মুক্তিযুদ্ধ সম্পর্কে আমি ওদেরকে একটু জানাতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, সেজন্য কিছু বই কিনলাম। বইয়ের দাম একটু বেশি মনে হচ্ছে, তারপরও বাচ্চাদের যেহেতু শিক্ষণীয় ব্যাপার, কিনে তো দিতেই হবে। এখানে আমাদের নিজস্ব আর্টিস্ট আছে, তাদের দিয়ে আমাদের সমস্ত বইগুলো কিন্তু আর্ট করানো। সেই তুলনায় আমাদের হচ্ছে 80 টাকা আছে, সেখানে 25% দিলে হচ্ছে আবার 60 টাকা আসে। সেখানে অনেকে চায় যে এখানে 40 টাকা দিন, কিন্তু আমরাও দিতে পারি না। আয়োজকরা বলছেন বইমেলায় এই বিশেষ আয়োজন শিশুদের বই পড়ার পাশাপাশি সুযোগ করে দিচ্ছে উৎসবে মেতে থাকার। পরিবারের বাইরে শিশুদের মানসিক বিকাশে একটি অন্যতম সহায়ক ভূমিকা রাখতে পারে বই। তাই তো আয়োজকদের দাবি, বইমেলার এই বিশেষ আয়োজন শিশু প্রহর একদিকে যেমন শিশুদের বই পড়তে আগ্রহী করে তুলছে, অপরদিকে তাদের মানসিক বিকাশেও সহায়তা করছে। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে বইমেলায় মুক্তিযুদ্ধের বইয়ের সংখ্যা অন্যান্য বইয়ের তুলনায় কম হলেও তার বিক্রির সংখ্যা বেশি। মুক্তিযুদ্ধে অংশ নিতে না পারলেও বই পড়ার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে চান নতুন প্রজন্ম। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে মেলায় প্রকাশিত বইগুলো যথেষ্ট ভূমিকা রাখবে বলে আশা প্রকাশকদের।
৭১-এ মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ আর বিজয়, পাকিস্তান ও তার দোসরদের বর্বর হত্যাকাণ্ড, নির্যাতন, শোষণ আর বঞ্চনা সবকিছুকে হার মানিয়ে দিল যে জয়। তার কাহিনী পড়তে, বলতে বা শুনতে কার না ভালো লাগে। ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এসব বইয়ের মাধ্যমে শুধু সংগ্রাম নয়, মানুষের প্রেম, ভালোবাসা ও সহানুভূতির কথাও জানা যায়। তাই সব ধরনের পাঠকদের কাছে এসব বইয়ের রয়েছে বেশ চাহিদা। মুক্তিযুদ্ধ চোখে দেখিনি, ভেতরে ধারণ করার চেষ্টা করি যতটুকু, সেটা নিশ্চয়ই আমরা বই থেকে পড়েই। এত মানুষ শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতাটা আমরা পেলাম, সেটার ইতিহাস তো আমাদেরকে একটু জানতে হবে। জাহানারা ইমাম প্রয়াত, যে মুক্তিযুদ্ধের ৭১-এর দিনগুলো সহ আরো বেশ কিছু মুক্তিযুদ্ধের বই আমি পড়েছি। যে ভাত নিজেরা খাওয়ার জন্য রান্না করা হয়, সেই ভাত মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে দেওয়া হয়, তো সেটা তো একটা বিখ্যাত প্রেমের ইতিহাসের কেউ হার মানায়। মুক্তিযুদ্ধের ছোট ছোট ঘটনা সম্বলিত বইগুলোর সাড়া মিলছে পাঠকদের কাছে, এতে বেশ খুশি লেখকরা। বই বেরোনোর অনেক আগে থেকে ফেসবুকে প্রচার হচ্ছিল বা অন্যান্য জায়গায় প্রচার হচ্ছিল, সেই হিসেবে আসলে বিপুল সাড়া পেয়েছি। ১ ঘন্টার মধ্যে 50টি বই বিক্রি হলো। যুদ্ধের সময় 9 মাস কি হয়েছে, ছোট ছোট আনন্দ দুঃখের কথাগুলো তুলে ধরা হয়েছে সেই বইটিতে, সেগুলো পাঠকরা বেশ আগ্রহ নিয়ে কিনছেন এবং পড়ছেন। লাভের উদ্দেশ্যে নয়, মুক্তিযুদ্ধের বইয়ের প্রতি মানুষকে আগ্রহী করে তোলা এবং সঠিক ইতিহাস সবার সামনে তুলে ধরাই প্রকাশকদের লক্ষ্য। মানুষের মধ্যে এই যে বইমুখী হওয়া এবং মুক্তিযুদ্ধের বইয়েরমুখী হওয়া, এটা অনেক বড় বিষয় বলে আমরা মনে করি। যারাই লিখবেন, যারাই লিখছেন, যারাই প্রকাশ করছেন, যাদের সঠিক ইতিহাসটা থাকে। বাংলা একাডেমির দেয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রকাশিত প্রায় ১৬৫০ নতুন বইয়ের মধ্যে ৪০টি মুক্তিযুদ্ধের বই বিভিন্ন প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। যথাসময়ে নির্বাচনকালীন সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন জাতীয় নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। সবাইকে অনুরোধ করতে চাই, আগামী নির্বাচন যখন নির্ধারিত সময় হবে, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী যিনি আছেন তার অধীনেই নির্বাচন হবে, এবং তিনি যদি ইচ্ছা করেন, মনে করেন যে সরকার করবেন, যে সংবিধান আছে তাদের নিয়ে করার ইচ্ছাতে তাই করবে, এবং সেই নির্বাচনে আমরা আদর অবশ্যই বিশ্বাস করি। জঙ্গি, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা মোকাবেলায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা করার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার সকালে রাজধানীর নায়েম মিলনায়তনে ইতিহাস সম্মেলনে এই পরামর্শ দেন তিনি। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সঠিক ইতিহাসের চর্চা যদি হয়, তাহলে পাকিস্তানিরাই গণহত্যার জন্য দায়ী। সঠিক ইতিহাসের চর্চা যদি হয়, তাহলে দেখবেন পাকিস্তানি এই উপমহাদেশে জঙ্গি উৎপাদনকারী এবং জঙ্গি রপ্তানিকারী। সঠিক ইতিহাসের চর্চা যদি করেন, তাহলে দেখবেন পাকিস্তান ভিন্ন জাতিসত্তা নিপীড়নকারী। সঠিক ইতিহাসের চর্চা যদি করেন, তাহলে দেখবেন পাকিস্তান একটা আপাতমস্তক সন্ত্রাসী রাষ্ট্র। আগুন লাগার 2 দিন পেরিয়ে গেল, এখনো খোলা আকাশের নিচে দুর্বিষহ দিন কাটছে রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তির কয়েকশো মানুষের। সরকারের তরফ থেকে ত্রাণ ও আর্থিক সহায়তা দেয়া হলেও ঘর তুলে দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ঘটনাস্থল পরিদর্শনে এসে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। দরিদ্র সংসারে প্রতিদিন দুমুঠো ভাতের নিশ্চয়তা না থাকলেও ছিল মাথা গোজার ঠাই। সর্বনাশে আগুন সেই আশ্রয়টুকু কেড়ে নেয় চোখে মুখে রাজ্যের হতাশা বাঁশবাড়ি বস্তিবাসীর। খেটে খাওয়া এসব মানুষের গল্প প্রায় একই রকম। অনেকেরই নেই নিজ ভিটে মাটি, আবার অনেকেই নদী ভাঙনের কবলে সহায় সম্বল হারিয়ে জীবিকার সন্ধানে এখন রাজধানীতে। তো সারা রাত রাস্তায় কাটাইছি বৈশা। আমার ঘরে অনেক জিনিসই আছে, টাকা পয়সা আছে। যেমন মাথা গুজের নিয়ে এমন একটা ঠাই নেই, জায়গা নেই, জমিন নেই। আইয়ানা রইলাম, হ্যাঁ এই কবর পরে হয়ে গেলাম। বাস বসাই না, যদি ঘর উঠেছে দেয় তাহলে ঘর উঠে খাও, নাই তো কিছু। আমরা পরের বাসার জন্য চাকরি করেও খাই, তা তো আমাদের একটা মাথা গুজের একটা ঠাই লাগবো না। আমরা তো 10,000 5,000 টাকা দিয়ে আমরা ভাড়া থাকতে পারবো না, পারবো। ঘটনাস্থল পরিদর্শনে এসে অসহায় বস্তিবাসীর পাশে দাঁড়ানোর এবং সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। প্রধানমন্ত্রী তহবিল থেকেও সাহায্য এসছে, আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি আমরা আপনাদের কি সাহায্য করতে পারি, আপনাদের পাশে আমরা থাকবো, আপনারা চিন্তা করেন না।
কিছু একটা হবে ইনশাআল্লাহ। গত বৃহস্পতিবার রাতের শেষ প্রহরে সবাই যখন ঘুমন্ত, ঠিক তখনই আগুন লাগে মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে। মুহূর্তেই ছড়িয়ে পড়া আগুনে পুড়ে যায় বস্তির 2 শতাধিক ঘর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন শনিবার। এরই মধ্যে পৌঁছে গেছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। নতুন নির্বাচন কমিশন গঠনের পর এটাই কমিশনের অধীনে প্রথম নির্বাচন। শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এই নির্বাচনে মেয়র পদে 3 জন, কাউন্সিলর পদে 25 জন এবং নারী কাউন্সিলর পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর এলাকার 9টি কেন্দ্রে ভোটার সংখ্যা 10,177 জন। চলতি বছরের 8 জানুয়ারি মেয়াদ শেষ হওয়ার পর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন। আইন শৃঙ্খলা এবং সার্বিক অবস্থা মোটামুটি বেশ ভালো। আমি প্রায় দিন আমার সহকারী রিটার্নিং অফিসার সহ পুরো পৌরসভায় একবার মুভ করি। কোথাও কোনো আসনবিধি লঙ্ঘনের কোনো দৃশ্য এখনো দেখি নাই। নির্বাচনকালীন আমাদের যে কেন্দ্রসমূহে 3 স্তরের নিরাপত্তা থাকবে। আমাদের সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ থাকবে, ট্রাফিং ব্যবস্থা থাকবে, স্ট্যাকিং ফোর্স থাকবে, মোবাইল ফাঁড়ি থাকবে। ইয়া ছাড়াও বিজিবি, র্যাব থাকতে পারে। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বর্তমান নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেন, নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার সকালে রাঙামাটির বাঘাইছড়িতে পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। নির্বাচন কর্মকাণ্ড পরিচালনার সাথে যারা সম্পৃক্ত থাকবেন তাদের জন্যই বিশেষ করে এই মেসেজটা। সেটা হলো, প্রভাবিত হয়ে যদি কাউকে সাপোর্ট করার কোন রকমের ঘটনা যদি কমিশনের নজরে আসে, কানে আসে, সেই ব্যাপারটাই কমিশন যেটা জিরো টলারেন্স এই মনোভাব ব্যক্ত করেছেন। কমিশনের স্থায়ীকালে যতগুলো নির্বাচন হবে সবগুলোই একই ধারাবাহিকতা, এগুলোকে অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা দিতে আমরা ইনশাল্লাহ দৃঢ় প্রতিজ্ঞ। কোস্টাল শিপিং চুক্তির আওতায় প্রথমবারের মতো কলকাতা পানগাঁও সরাসরি কন্টেইনার ফিডার সার্ভিস চালু হয়েছে। এই সার্ভিসটি কেরানীগঞ্জের পানগাঁও বন্দর থেকে কলকাতা এবং চট্টগ্রাম বন্দর হয়ে হলদিয়া বন্দরেও পণ্যবাহী কন্টেইনার পরিবহন করবে। এতে কম খরচে মাত্র 3 থেকে 4 দিনে পণ্য পরিবহন করা যাবে। শুক্রবার সকালে কেরানীগঞ্জের পানগাঁও আইসিটিতে এই সার্ভিসের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এখন থেকে প্রতি 10 দিন পর একটি পণ্যবাহী জাহাজ এ রুটে চলাচল করবে। উদ্বোধনের পর মতবিনিময় সভায় ব্যবসায়ীরা পানগাঁওয়ের সঙ্গে আশপাশের শিল্প এলাকার সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান। ভারত থেকে যখন সরাসরি এখানে জাহাজ আসছে, আমি মনে করি এই বন্দরটি আসলে একটি সচল বন্দর, একটি অত্যন্ত উন্নত মানের বন্দর হবে। বাংলাদেশ মধ্যমার দেশে রূপান্তরিত হবে, এই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হবে এবং ভারতের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য আরো অনেক উচ্চতায় চলে যাবে। ঢাকা ও কলকাতার মধ্যে কার্গোবাহী জাহাজ চলাচলে মাত্র 3-4 দিন সময় লাগবে। পানগাঁও নর্থ ইস্টার্ন ইন্ডিয়ায় পণ্য চলাচলে এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠবে। এবার প্রবাসীর কিছু খবর। মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ প্রবাসী শ্রমিকদের ইমিগ্রেশন দেয়া ই কার্ড নেয়ার মাধ্যমে বৈধ হওয়ার পরামর্শ দিয়েছেন মালয়েশিয়া বাংলাদেশ কমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সাইদুল ইসলাম। বাংলাদেশ হাই কমিশনের নিজ কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেছেন। মালয়েশিয়ায় বসবাসরত কাগজপত্রহীন বাংলাদেশি শ্রমিকদের বৈধতার আওতায় আনার অনুরোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুরোধে সাড়া দিয়ে মালয়েশিয়ান সরকার 15ই ফেব্রুয়ারি থেকে ই কার্ড কার্যক্রম শুরু করে। ই কার্ড সম্পর্কে কাউন্সিলর জানান, যাদের কোনো ধরনের কাগজপত্র নেই তাদেরকে ডকুমেন্ট দেওয়ার লক্ষ্যে 2 ধরনের টেম্পোরারি পাস দেওয়া হবে, যার মেয়াদ হবে 1 বছর। পুলিশি ঝামেলা এড়াতে ও নির্বিঘ্নে কাজ করতে অবৈধ প্রবাসী শ্রমিকদের দ্রুত এই প্রোগ্রামের আওতায় আসার তাগিদ দেন মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটির নেতারা।
পাসপোর্ট বা কোনো বৈধ ডকুমেন্ট নেই তারা প্রথমে লাল ই কার্ড পাবেন এবং হাই কমিশন থেকে 3 মাসের মধ্যে তারা পাসপোর্ট সংগ্রহ করে জমা দেওয়ার মাধ্যমে তারা নীল ই কার্ড পাবেন এবং এই ই কার্ডের মেয়াদ হবে প্রাথমিকভাবে 1 বছর। এবং এই কর্মী ভাইরা মালয়েশিয়া সরকার যেটি 2016 সালের 15 ফেব্রুয়ারি থেকে যে রিহায়ারিং কর্মসূচি ঘোষণা করেছেন সেই রিহায়ারিং কর্মসূচিতে তারা বৈধতার আওতায় আসার সুযোগ পাবেন। মালয়েশিয়ায় প্রবাসী বাঙালিদের অর্থ বৈধ উপায়ে দেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম। শুক্রবার হাইকমিশনে মালয়েশিয়ায় বাংলাদেশের 3 প্রধান রেমিটেন্স হাউস, অগ্রণী, ন্যাশনাল ও সিটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এই আহ্বান জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রবাসীদের হুন্ডির বদলে বৈধভাবে অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার অনুরোধ করেন শহীদুল। প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোতে উৎসাহী করতে রেমিটেন্স হাউসগুলোর কর্মকর্তাদের বহুমুখী পদক্ষেপ নেবার পরামর্শ দেন তিনি। আলোচনায় আরও উপস্থিত ছিলেন হাইকমিশনের ডিফেন্স উইং এর প্রধান এয়ার কমোডর মোহাম্মদ হুমায়ুন কবির সহ আরও অনেকে। এছাড়া রেমিটেন্স হাউসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী রেমিটেন্স হাউসের সিইও মোহাম্মদ ওয়ালিউল্লাহ, এনবিএ ল মানি ট্রান্সফারের সিইও শেখ আক্তার উদ্দিন আহমেদ ও সিবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী সাইদুর রহমান ফারাজি। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আজমান যুবলীগ। আজমান যুবলীগের উদ্যোগে স্থানীয় একটি হোটেলে এ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব রিপন শর্মার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম নিজাম। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম, সহ সভাপতি হোসেন মোহাম্মদ মনু, সহ সাধারণ সম্পাদক প্রকৌশলী কাইয়ুম সহ আরো অনেকে। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। রহমান একা করেন, দুজনে মিলেই করেছেন এবং মূল ডিজাইনটা নাভের আওয়ামী লীগ। হামিদুর রহমান মূলত দ্বিমাত্রিক চিত্রকলার উপর পড়াশোনা করেছিলেন, আর শহীদ মিনারটা আমরা জানি একটা ত্রিমাত্রিক স্থাপনা। তো শহীদ মিনারের সঙ্গে মুরাল ছিল। হামিদুর রহমান নিজেও তার নিজের ক্যাটালগে ওই মুরালটার কথাই লিখেছেন, দেখেননি যে তিনি শহীদ মিনারের নকশাটা। একজনকে তো বঞ্চিত করা ইতিহাসের কাজ নয়, এবং যারা সেই সময়ের মানুষ, যারা পরবর্তী প্রজন্মের মানুষ, আমাদেরও তো দায়িত্বের মধ্যে পড়ে যে এই জায়গাটাকে তুলে এনে তাকে প্রতিষ্ঠিত করা। দেখছেন প্রবাসের সময়। দেশের বাইরের খবর। পাকিস্তানের সিন্ধু প্রদেশে মাজারে আত্মঘাতী বোমা হামলার পর দেশ জুড়ে জঙ্গি বিরোধী অভিযানে নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। বৃহস্পতিবারের জঙ্গি হামলার পর পাকিস্তান জুড়ে নিরাপত্তা জোরদারের পাশাপাশি অপরাধীদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। যে কোনো মূল্যে দেশ থেকে সন্ত্রাস নির্মূলের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। গতকালের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 80 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন 1.5 শতাধিক। স্বজনহারা আহাজারিতে শুক্রবার ভারী হয়ে ওঠে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শেহওয়ান শহরের পরিবেশ। এদিন শত শত মানুষ জঙ্গি হামলায় ক্ষতিগ্রস্ত বিখ্যাত লাল শাহবাজ কালান্দার মাজারের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও নিরাপত্তাজনিত কারণে তাদের বাধা দেওয়া হয়। শুধু শেহওয়ান নয়, নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয় পুরো সিন্ধু প্রদেশকে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি বিরোধী অভিযান জোরদার করে সামরিক বাহিনী। পাকিস্তান রেঞ্জার্সের এক বিবৃতিতে বলা হয়, রাতব্যাপী সিন্ধুর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 18 জঙ্গিকে হত্যা করা হয়েছে। একই দিন খাইবার পাখতুনখোয়ায় পুলিশি তল্লাশিকালে গোলাগুলিতে নিহত হয় আরও 11 জন। এর আগে বৃহস্পতিবার সিন্ধুর লাল শাহবাজ কালান্দার মাজারে গ্রেনেড ও আত্মঘাতী বোমা হামলায় 2 শতাধিক মানুষ হতাহত হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় 3 দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে সিন্ধু প্রাদেশিক সরকার। পাকিস্তানের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে অব্যাহত সন্ত্রাসী হামলায় নিরাপত্তা শঙ্কায় রয়েছে দেশটির সাধারণ মানুষ। এখানকার নিরাপত্তা ব্যবস্থা এতটাই দুর্বল যে সন্ত্রাসীরা চাইলেই যা খুশি করতে পারে। এই হামলায় অনেক সিন্ধুবাসীর স্বপ্নের মৃত্যু হয়েছে। এর দায় কারা নেবে? मुझे बहुत दिली अफसोस हुआ है
আমার চোখের সামনে অনেককে মারা যেতে দেখেছি। এমন বিভীষিকাময় দিন আর কখনো আমার সামনে আসেনি। আমার চারপাশে যারা ছিল তারা কেউ বেঁচে নেই। হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জঙ্গি বিরোধী লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এ ঘটনায় জড়িত মূল হোতাদের খুঁজে বের করে এর প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন পাক সেনা প্রধান জাভেদ বাজওয়া। বৃহস্পতিবারের ওই হামলার ঘটনায় আইএস দায় স্বীকার করলেও আফগানিস্তান থেকে এ হামলা পরিচালনা করা হয়ে থাকতে পারে বলে ধারণা সামরিক বাহিনীর। শুক্রবার রাওয়ালপিন্ডিতে আফগান দূতাবাসের কর্মকর্তাদের তলব করে আফগানিস্তানে বসবাসরত ৭৬ জন সন্ত্রাসীর তালিকা তুলে দেয় পাকিস্তান সেনাবাহিনী। আফগান সরকারকে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নতুবা ওই সন্ত্রাসীদের পাকিস্তানের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। খেলার খবর। 40 দেশের অংশগ্রহণে শুরু হওয়া চতুর্থ রোলবল বিশ্বকাপের শুভ সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে 19-1 গোলে হারিয়েছে স্বাগতিক পুরুষ দল। শুক্রবার সকালে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্বকাপের উদ্বোধন করেন। এবারই সবচেয়ে বেশি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে রোলবল বিশ্বকাপ। অংশগ্রহণকারী সব দেশের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। তবে আসরের প্রথম দিনে নানা অব্যবস্থাপনায় ফুটে ওঠে আয়োজকদের ব্যর্থতা। বিশ্বকাপের প্রথম ম্যাচে বিকেল 3টায় মুখোমুখি হওয়ার কথা ছিল হংকং ও বাংলাদেশের, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের পর ম্যাচ আয়োজনের জন্য ভেন্যু পুরোপুরি প্রস্তুত না হওয়ায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের 3 ঘন্টা পর। আর বাংলাদেশ হংকং এর ম্যাচ সরিয়ে নেওয়া হয় হ্যান্ডবল স্টেডিয়ামে, যেখানে পুরো ম্যাচে দাপট দেখিয়ে 19-1 গোলের ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশের ছেলেরা। চূড়ান্ত হয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরসূচি। 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 2টি টি-20 খেলতে আগামী 27 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 7 মার্চ। এর আগে অবশ্য একটি 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিক বাহিনী। টাইগারদের দ্বিতীয় টেস্ট কলম্বোতে মাঠে গড়াবে 15ই মার্চ। ডাম্বুলায় 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে 25 মার্চ থেকে। এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 28 মার্চ এবং 1 এপ্রিল হবে সিরিজের বাকি 2 ওয়ানডে। 4 এপ্রিল প্রথম টি-20তে লঙ্কানদের মুখোমুখি হবে সাকিব তামিমরা। এর 2 দিন পর দ্বিতীয় টি-20 দিয়ে সফর শেষ করবে টাইগাররা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতু প্রকল্পে মিথ্যা অভিযোগে ক্ষতিগ্রস্তরাই বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করবেন। জার্মানির মিউনিখে ইইউ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। টানা 5ম দিনের মতো রাজধানীতে মাংস ব্যবসায়ীদের ধর্মঘট। কোন কোন বাজারে চড়া দামে চলে বেচাকেনা। প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর আগুনে ক্ষতিগ্রস্ত ডিএনসিসি মার্কেটে আবারও বেচাকেনা শুরু। ক্ষতিপূরণ না পাওয়ায় হতাশা, নিরাপত্তা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। নানা সমস্যায় প্রশ্নের মুখে সরকারি প্রাথমিক শিক্ষার মান। বাধ্য হয়ে বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছেন অভিভাবকরা। পরিবেশ ও মান নিশ্চিতে তদারকি বাড়ানোর তাগিদ। এবং পাকিস্তানের মাজারে আত্মঘাতী বোমা হামলার পর দেশজুড়ে জঙ্গি বিরোধী অভিযানে নিহত শতাধিক। যে কোনো মূল্যে সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি সরকারের। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।